শহর ছেড়ে গ্রাম্য এলাকায় একটি বাড়ি কিনে থাকতে শুরু করে। কিন্তু সেই নতুন বাড়িতে আসার পর থেকেই তার সাথে ঘটতে শুরু করে অন্যরকম কিছু ঘটনা। হাওয়ার মতো অদৃশ্য একটা জিনিস তার সাথে প্রতিনিয়ত অশ্লীল ধরনের টর্চার করতে থাকে। এদিকে সঞ্জনা এই বিষয়টা ফিল করতে পারলেও কে তার সাথে এরকমটা করছে সে সেটা জানে না। আর এমন অবস্থায় যে তার এই সমস্যার ব্যাপারে শুনেছে সেই তাকে পাগল বলেছে। কে করছে এমন জঘন্যতম কাজটা? এটা কি কোনো ভূত? না কোনো অশুভ শক্তির কাজ? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? জানতে হলে আজকের এই মাইন্ড ব্লোয়িং সিনেমাটির এক্সপ্লেনেশন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সিনেমার শুরুতেই আমরা সানজানা নামের একজন মহিলা এবং তার পরিবারকে দেখতে পাই, যারা একটি গাড়িতে করে কোনো একটি জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল। মূলত তারা তাদের যে পুরনো বাড়িটা ছিল সেটা বিক্রি করে দিয়ে নতুন আর একটা বাড়ি কিনেছে। আর সেই বাড়িটা শহরের বাইরে, গ্রামের দিকে। আসলে তারা মধ্যবিত্ত একটি পরিবার ছিল, আর শহরের সাথে তাল মিলিয়ে চলাটা তাদের জন্য একটু টাফ হয়েছিল। এছাড়াও সঞ্জনা এখান থেকে দূরে একটি অ্যান্টিক শপের দোকান দিয়েছে, আর তার জন্য তারা তাদের শহরের বাড়িটা বিক্রি করে দিয়ে তারা একটু গ্রামের দিকে চলে এসেছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি সানজানা তার পরিবার সহ তার নতুন বাড়িতে চলে আসে। আর তাদের নতুন বাড়িটা এমন একটি জায়গা ছিল যার চারদিকে ছিল ঘন জঙ্গলে ঘেরা, কিন্তু তারপরেও বাড়িটা সানজানাদের অনেক পছন্দ হয়। তো যাই হোক, এখন আমরা পরিচিত হই সানজানার পরিবারের সাথে। সানজানার দুইটি মেয়ে রয়েছে। তার বড় মেয়ের নাম হচ্ছে সাশা, আর ছোট মেয়ের নাম হচ্ছে মিশা। আর এই ছেলেটা হচ্ছে সানজানার ছোট ভাই ভিকি। আর এই লোকটি হলো একজন ব্রোকারম্যান। বলতে গেলে এরা একরকম দালাল, যারা মানুষদের বাড়ি কেনা বেচা করতে হেল্প করে। আর সানজানাকে এই বাড়ির খোঁজ এই লোকটি দিয়েছিলেন। আসলে সানজানার হাজবেন্ড নেই, অনেক বছর আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। তো যাই হোক, এই নতুন বাড়ি দেখে সানজানার দুই মেয়েই অনেক হ্যাপি। সানজানা তার দুই মেয়ে এবং তার ছোট ভাই ভিকির রুম বাড়ির উপর তলায় দেয়, আর সানজানা নিচের তলায় থাকতে শুরু করে। এরপর সিন শিফট হয় রাতের বেলায়। আর দেখে মনে হচ্ছিল আজ রাতে অনেক বড় একটা তুফান আসতে চলেছে। এদিকে সানজানারা রাতের খাওয়া দাওয়ার পর তার দুই মেয়েকে তাদের রুমে শুইয়ে দিয়ে সে তার রুমে চলে আসে। রাত গভীর হওয়ার পর আমরা দেখতে পারি মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছিল। এরপর সিন শিফট হয় পরের দিন সকালে। সঞ্জনা ঘুম থেকে ওঠার পর সে নোটিস করে তার বাসা থেকে একটু দূরে কিছু মানুষ একটা জায়গায় একসাথে হয়ে কিছু একটা করছে। তখন বাইরে আসলে জানা যায় কাল রাতে এখানে বজ্রপাত হয়েছে, যার কারণে সেই জায়গাটা অনেকটাই পুড়ে গিয়েছে। আর এলাকার লোকজনেরা এটা অশুভ মনে করে তারা সবাই সেখানে পুজো করতে শুরু করে। এদিকে ভিকির পোষা কুকুরটা আবার অদৃশ্য কি যেন একটা দেখতে পায়, আর সেটা দেখে সে অনেক ডাকাডাকি করছিল। তো যাই হোক, এরপর আমাদের দেখানো হয় সানজানার সেই দোকানটাকে। আর সেখানে আমরা দেখতে পাই সানজানা মূলত কিছু পুরনো মূর্তি আর জিনিসপাতি বিক্রি করত। সেখানে দেখা যায় অনেকক্ষণ যাবৎ একজন বৃদ্ধা মহিলা সানজানার দিকে এক নজরে কেমন করে যেন তাকিয়ে আছে। সেই বৃদ্ধা মহিলাটার হাতের মধ্যে ছিল আজব রকমের খোলার একটি ব্যাসলাইট। তো যাই হোক, কিছুক্ষণ পর সানজানার কাছে সেই বৃদ্ধা মহিলাটা আসে, এবং সেই মহিলাটা সেই ব্যাসলাইটটা সানজানাকে দিয়ে বলে, এই নাও, এটা তোমার জন্য। আর সে বৃদ্ধা এটাও বলে, এটা সব সময় তোমার কাছে রাখবে, এটা তোমার কাজে আসবে। সানজানা সেই বৃদ্ধার কথা শুনে একটু অবাক হয়, আর তারপর সে বলে, এটার জন্য আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। তখন সেই বৃদ্ধা মহিলাটা বলে, আমার কোনো টাকা লাগবে না। আর এই বলে সেই বৃদ্ধা সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর সানজানার দোকানে দুজন কাস্টমার আসে, আর তারা আসা মাত্রই সানজানার হাতে থাকা সেই ব্যাসলাইটটি পছন্দ করে ফেলে। আর তারা সানজানাকে জিজ্ঞেস করে এটার দাম কত। তারা সেটা কিনতে চায়। এরপর সঞ্জনা ভাবতে শুরু করে এটা তো তার কোনো কাজে আসবে না, যার কারণে সে ব্যাসলাইটটা মাত্র 500 টাকায় তাদের কাছে বিক্রি করে দেয়। তবে সে ব্যাসলাইট বিক্রি করার টাকাটা সেই বৃদ্ধা মহিলাটাকে দেওয়ার জন্য দোকানের বাইরে এসে খুঁজতে লাগে, কিন্তু সেই মহিলাটাকে সে খুঁজে পায় না। মহিলাটা কোথায় যেন উধাও হয়ে গেছে। পরবর্তী সময়ে সঞ্জনা যখন তার বাড়িতে ফিরছিল, তখন সে হঠাৎ করে একটা জায়গায় দেখতে পায় একটু দূরে সেই বৃদ্ধা মহিলাটি বসে আছে। আর সঞ্জনা তাকে দেখে দ্রুত সেই বৃদ্ধার কাছে ছুটে যায়, কিন্তু সে সেখানে গিয়ে যেটা দেখতে পায় তাতে সে অবাক হয়ে যায়। সে দেখতে পারে সেই বৃদ্ধা মহিলাটি সেখানে মৃত অবস্থায় পড়েছিল। এটা দেখে সঞ্জনা অনেক ভয় পেয়ে যায়, এবং সে সেখান থেকে দ্রুত তার বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পর পুলিশকে ফোন করে সেই বৃদ্ধা মহিলার মৃত্যুর বিষয় জানায়। এর কিছুক্ষণ পর পুলিশেরা খোঁজ খবর নিয়ে সঞ্জনাকে বলে, কোথায় ম্যাডাম, আপনি যে জায়গার কথা বলেছিলেন সেখানে আমরা কোনো কিছুই তো পেলাম না, এবং তার আশেপাশেও আমরা অনেক ভালো করে খোঁজ নিয়েছি,
কোথাও তো কোনো মৃত মহিলার খোঁজ পেলাম না। এরপর সিন কাট করে আমাদের রাতের বেলায় দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি যে প্রতিদিনের মতো সানজানা তার মেয়েদেরকে ঘুম পাড়িয়ে বাড়ির দরজা জানালা সবকিছু ভালোভাবে লাগিয়ে দেয় এবং তারপর সে তার রুমে এসে শুয়ে পড়ে। কিন্তু মাঝরাতে আমরা দেখি কেউ একজন উপর থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে এবং তার পুরো শরীরে চাদরে মোড়ানো, এবং ধীরে ধীরে সে সানজানার রুমের দিকে যাচ্ছিল। আর সানজানার রুমে এসে সে সানজানার মুখটা চেপে ধরে। আর এখানে আমরা দেখতে পারি এটা অন্য কেউ নয়, এটা হচ্ছে সানজানার ছোট ভাই ভিকি। বলে, আপু, কোনো শব্দ করো না, দেখো বাড়ির দরজা জানলা সবকিছু খোলা। সে বলে, আমরা তো ঘুমানোর আগে সবকিছু অফ করেছিলাম, আমার মনে হয় বাড়িতে কোনো চোর ঢুকেছে। এই কথা শুনে সানজানা তাড়াতাড়ি করে তার বাচ্চাদের কাছে ছুটে যায় এবং তারা একটা প্ল্যান করে। তাদের প্ল্যান এটা ছিল যে তারা বাড়ির সব লাইট একবারে জ্বালিয়ে দিয়ে তারা বাড়ির বাইরে যাবে। এতে করে যদি কেউ বাড়িতে লুকিয়ে থাকে তাহলে সে সেখান থেকে ভয়ে পালিয়ে যাবে। আর তারা প্ল্যান মোতাবেক বাড়ির বাইরেও চলে আসে এবং তারা সবাই জোরে জোরে চিৎকার করতে থাকে আর বাড়ির চারপাশে ভালো করে দেখতে থাকে যে সেখানে কেউ লুকিয়ে আছে কিনা। কিন্তু এত খোঁজাখুঁজি করার পরেও তারা কাউকে খুঁজে পায় না। এরপর তারা এটা চিন্তা করতে থাকে যে তাদের বাড়ির এত দরজা জানালা একসাথে কে খুললো, এবং এরপর তারা আবার যে যার মতো গিয়ে ঘুমিয়ে পড়ে। সঞ্জনা প্রায় ঘুমিয়েই পড়েছিল। ঠিক ওই সময় বাইরে থেকে অদ্ভুত একটা আওয়াজ আসে, আর সেই আওয়াজের কারণে সঞ্জনার ঘুম ভেঙে যায়। তখন সে এটা চেক করার জন্য বাইরে যায় আসলে শব্দটা কোথা থেকে আসতেছে। আর যখন সে বাইরে বের হয় তখন তার সাথে অদ্ভুত রকমের ঘটনা ঘটতে থাকে। সে এটা বুঝতে পারছিল কিছু একটা তার বাড়ির এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু সে কাউকেই দেখতে পারছে না। তাদের যে পোষা কুকুরটা ছিল সেটাও কোনো একটা অদৃশ্য কিছু দেখে তার পিছনে দৌড় দেয়। আর সঞ্জনা তাড়াতাড়ি করে তার রুমের মধ্যে ঢুকে পড়ে। এরপর সিন কাট করে আমাদের দেখানো হয় পরের দিন সকালে, যেখানে আমরা দেখতে পারি সঞ্জনা রাতের সেই ঘটনা নিয়ে অনেক চিন্তিত। সে ভাবছে তার সাথে এগুলো হচ্ছেটা কি। অন্যদিকে আমরা দেখতে পারি ভিকি তার কুকুরের জন্য খাবার নিয়ে যাচ্ছিল, কিন্তু সে গিয়ে দেখে কুকুরটা তার জায়গায় নেই। তখন ভিকি সেই কুকুরের নাম ধরে ডাকতে শুরু করে, আর কুকুরটির নাম ছিল ট্র্যাম্প। একটু পর ভিকি তাদের বাড়ি থেকে একটু দূরে তার কুকুরটিকে দেখতে পায়, মূলত সেদিন যে জায়গায় বজ্রপাত হয়েছিল সেই জায়গায়। ভিকি সেখানে গিয়ে দেখে তার কুকুরটা সেখানে মাটি খুঁড়ে কিছু একটা বের করার চেষ্টা করছিল। ভিকি কুকুরটাকে পেছন থেকে অনেক ডাকাডাকি করে, কিন্তু সে তার কথা শুনে না। তখন এক পর্যায়ে ভিকি যখন কুকুরটাকে ছুটে যায় তখন তার কুকুরটি উল্টো রাগান্বিত হয়ে তার উপর হামলা করে দেয়, এবং তারপর কুকুরটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর রাতের বেলা যখন সানজানা বাড়িতে ফেরে তখন ভিকি সানজানাকে এইসব বিষয় বলে। তখন সানজানা বলে, এটা কি করে সম্ভব? তুমি তো রামকে ছোটবেলা থেকে নিজের হাতেই বড় করেছো, সে তোমাকে চিনতে পারেনি আর সে তোমার উপর হামলা করে দিয়েছে। তখন ভিকি বলে, হ্যাঁ আপু, এটাই ঘটেছে, আমিও বুঝতে পারছি না ও এমনটা কেন করলো। সানজানা বলে, যেটা হবে হোক, আমরা কালকে সকালে তাকে খুঁজবো, এখন তুমি খেয়ে নাও। এরপর সিন শিফট হয় মধ্যরাতে। সানজানা গভীর ঘুমে ব্যস্ত। ঠিক ওই সময় সানজানা আগের দিন রাতের মতো আবারও সেই অদ্ভুত শব্দ শুনতে পায়। সে মনে করে যে তাদের কুকুরটি মনে হয় চলে এসেছে। তখন সে বাইরে বেরিয়ে তাদের কুকুরটির নাম ধরে ডাকতে থাকে, এবং ডাকতে ডাকতে বাহিরে জঙ্গলের ভিতর ঢুকে পড়ে, এবং সে তাদের কুকুরটি খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে যে জায়গায় সেদিন বজ্রপাত হয়েছিল। আর সেই জায়গাটা সানজানার কাছে অদ্ভুত লাগে, এবং সে ভাবে কেউ একজন তার উপর নজর রাখছে। আর তখনই অদৃশ্য একটা কি যেন এসে সানজানার উপর হামলা করে দেয়। তখন সানজানা প্রচুর ভয় পেয়ে যায় এবং সে দৌড়ে তার বাড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু সেই অদৃশ্য জিনিসটা তার আগেই তাদের বাড়িতে ঢুকে পড়ে। এরপর আমাদের দেখানো হয় পরের দিন সকালে সানজানা সোজা চলে যায় সেই ব্রোকারম্যানের কাছে, যে লোকটার মাধ্যমে তারা সেই বাড়িটা কিনেছিল। সানজানা গিয়ে সেই লোকটিকে বলছিল তারা ওই বাড়িটাতে আর থাকতে চায় না, আর সেই লোকটি যেন তাদের টাকাগুলো তাদেরকে ফেরত দিয়ে দেয়। তখন সেই লোকটি বলে, দেখুন ম্যাডাম, এটা কখনোই সম্ভব না, অনেক কষ্ট করে আপনাদের জন্য বাড়িটা ম্যানেজ করেছি। বাড়ির আসল মালিকরা তো অনেকদিন যাবৎ ধরেই দুবাইতে রয়েছে, টাকা তো ফেরত দেওয়া যাবে না। কিন্তু আপনি চাইলে আমি ওই বাড়িটা বিক্রি করার জন্য আরেকজন কাস্টমার ম্যানেজ করে দেবো, কিন্তু তার জন্য আমার সময় লাগবে। আর যতদিন না আমি কাস্টমার পাচ্ছি ততদিন আপনাদের ওই বাড়িতেই থাকতে হবে। তখন সানজানাদের কাছে আর কোনো উপায় না থাকায় তারা সেখান থেকে চলে আসে। তো যাই হোক, এরপর দেখানো হয় সানজানা তার এক বান্ধবীর বাসায় এসেছে, আর তার বান্ধবীর নাম হচ্ছে পূজা। আমরা সানজানার বান্ধবী পূজাকে বলতে শুনি, সে সানজানাকে বলছে, যখনই তোমার যে কোনো কিছুর প্রয়োজন হোক না কেন তুমি আমাকে বলবে, তোমাকে সাহায্য করার জন্য আমি সবসময় তোমার পাশে আছি।
তারপর সঞ্জনা পূজার সাথে কিছুক্ষণ গল্প করে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় আবার তার বাচ্চাদের স্কুল থেকে পিক আপ করতে হবে। তো এরপর তারা সবাই সন্ধ্যায় তাদের বাড়িতে আসে, আর তারা দেখতে পায় তাদের পোষা কুকুরটি তাদের বাড়িতে ফিরে এসেছে। কিন্তু কুকুরটি তাদের দেখে আজব রকম ব্যবহার করছিল, এবং একটা পর্যায়ে তাদের কুকুরটি আবারও তাদের উপর হামলা করে বসে। আর এর মাঝে দুর্ঘটনা কবলত লোহার মতো কিছু একটা সেই কুকুরটির পেটের ভিতর ঢুকে যায়, আর তাদের কুকুরটি সেখানেই মারা যায়। আর এই ঘটনার পর সঞ্জনার পুরো পরিবার মনমরা হয়ে বসে থাকে, কারণ তাদের পালিত কুকুরটি মারা গেছে। কিন্তু এদিকে আমরা দেখি মৃত কুকুরের সেই বডিটা বাতাসের মতো অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি সঞ্জনা রাতের ডিনার শেষ করে সবাই সবার রুমে চলে যায় ঘুমানোর জন্য। আর সঞ্জনা তার রুমে বসে বডি লোশন লাগাচ্ছিল। তখনই সে আজব একটি শব্দ শুনতে পায়। তখন সে সেটা দেখতে গেলে হঠাৎ করেই অদৃশ্য কি যেন একটা তাকে বিছানার উপর ফেলে দেয়, এবং বালিশ তার মুখের উপর চেপে ধরে তার সাথে অশ্লীল কাজ করতে শুরু করে দেয়। সঞ্জনা অনেক চেষ্টা করে বালিশটা তার মুখ থেকে সরিয়ে সেখান থেকে ওঠার জন্য, কিন্তু সে উঠতেই পারছে না। যদিও আমরা রুমে কাউকে দেখতে পাই না, কিন্তু এটা বোঝা যাচ্ছে তার সাথে খুব খারাপ কিছু একটা হচ্ছে। এভাবে তার সাথে অনেকক্ষণ চলতেই থাকে। কিছুক্ষণ পর সবকিছু আগের মতো একটু স্বাভাবিক হয়। যখন সেই অদৃশ্য জিনিসটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়, তখন আমরা দেখি সঞ্জনা খুব জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। এরপর তার চিৎকার শুনে সঞ্জনার ভাই ভিকি সেখানে চলে আসে, এবং সে সঞ্জনাকে সে জিজ্ঞেস করে, আপু কি হয়েছে তোমার? আমরা দেখি সঞ্জনা অনেক ভয় পেয়ে গিয়েছে। সে ভিকিকে বলে, কেউ আমাদের বাড়িতে ঢুকে পড়েছে এবং আমার সাথে বাজে কাজ করেছে। ভিকি পুরো বাড়ি তছনছ করে খুঁজে ফেলে, কিন্তু সে কোথাও কাউকে পায় না। এরপর বেকি ফিরে এসে বলে, আপু, কাউকে তো কোথাও পেলাম না। তুমি টেনশন করো না, তুমি ঘুমাও। আমি বাহিরে বারান্দাতে ঘুমাচ্ছি, আর তোমার রুমের দরজাও খোলা রাখছি। যখনই তোমার কোনো কিছু প্রয়োজন হবে আমাকে ডেকো। এসব ঘটনার পর সঞ্জনার আর ঘুম আসে না। সে বই পড়তে শুরু করে। তার কিছুক্ষণ পর তার রুমের ভেতর আবার আগের মতো আজব সেই ঘটনাগুলো ঘটতে শুরু করে। মনে হচ্ছে যে কোনো একটা বড়সড় ভূমিকম্পন হচ্ছে। এরপর সঞ্জনা এসব দেখে অনেক ভয় পেয়ে যায়, এবং তাড়াতাড়ি করে তার রুম থেকে ছুটে গিয়ে তার ভাই এবং বাচ্চাদের জাগিয়ে তাদের সাথে নিয়ে দ্রুত সেখান থেকে গাড়ি করে পালিয়ে যায়, এবং সে চলে যায় তার সেই বান্ধবীর বাড়িতে, মানে পূজার বাড়িতে। এরপর পূজা সঞ্জনার কাছে জানতে চায়, কি এমন হয়েছে তুমি এত রাতে এইভাবে বাড়ি থেকে চলে এসেছো? ভয় পেও না, আমায় বলো। তখন সঞ্জনার সাথে যা যা ঘটেছে সে সব বিষয় পূজাকে বলতে থাকে। তো এসব কথা শুনে পূজা তাকে বলে, তুমি পুলিশকে খবর দাও এবং সবকিছু খুলে বলো। তখন সে বলে, পুলিশ কি এগুলো বিশ্বাস করবে? তখন পূজা বলে, তাহলে তুমি ডাক্তারের কাছে যাও, তাকে সবকিছু খুলে বলো, হয়তো কোনো ডাক্তারই তোমাকে সাহায্য করতে পারবে। তো যাই হোক, এসব কিছুর পর সঞ্জনা আবারও তাদের বাড়িতে ফিরে যায়, এবং সে গিয়ে দেখতে পারে যে তাদের বাড়ির সব জিনিসপত্র এলোমেলো এবং কিছু জিনিস পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। তো এরপর তাদের কানে আবারও আজব একটি শব্দ আসতে শুরু করে, আর এবার এই শব্দটি তারা সবাই শুনতে পায়, এবং আমরা ভিকিকে বলতে শুনি। সে বলে, আপু, আমি জানি এই শব্দটা কোথা থেকে আসছে। এরপর ভিকি হঠাৎ সেখান থেকে দৌড় দেয়, এবং সঞ্জনা তাকে আটকানোর চেষ্টা করে। ভিকি তার কথা শুনে না। সে ঢুকে পড়ে তাদের বাড়ির বেসমেন্টের ভিতর। এরপর ভিতরে ঢুকে দেখে একটি পাথর সেটা নড়াচড়া করছে, এবং আমরা ভিকিকে বলতে শুনি। সে বলে, আপু, এই পাথরটা নড়াচড়া করার জন্যই এই আওয়াজ তৈরি হচ্ছে। তখন সঞ্জনা বলে, পাথরটা তাহলে নড়াচ্ছে কে? এটা শোনার সাথে সাথে ভিকি আটকে ওঠে। তো এরপর এখান থেকে সিন কাট করা হয়। পরের দিন সকালে আমরা দেখতে পারি সঞ্জনা জগিং করার জন্য বাইরে বের হয়, এবং এক পর্যায়ে সে নদীর পাড়ে চলে আসে। তখন হঠাৎ করে সে ব্রিজের উপর তার গাড়িটিকে দেখতে পায়। গাড়িটা তো সঞ্জনা নিয়ে আসেনি, তাহলে গাড়িটা এখানে কিভাবে এলো? আর এটা দেখার জন্য সঞ্জনা তার গাড়িটির কাছে যায়, এবং গিয়ে সে দেখতে পায় তার গাড়ির ভেতরে কেউ নেই। কিন্তু তখনই তার গাড়িটি আপনা আপনি স্টার্ট নিতে শুরু করে, এবং সেটা সঞ্জনার দিকে যাচ্ছিল। তখন সঞ্জনা নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ানো শুরু করে, আর ওই সময় ব্রিজের সাথে ঘষা লেগে তার গাড়িটার একটা গ্লাস ভেঙে যায়। এরপর দৌড়াতে দৌড়াতে সে একটি উঁচু জায়গায় চলে আসে। তো যাই হোক, এরপর সঞ্জনা যখন তার বাড়িতে আসে, তখন সে নোটিস করে যে তার গাড়িটা যেখানে সে পার্কিং করেছিল, গাড়িটা সে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা তার মাথায় ঢুকছিল না। তখন সে গিয়ে তার গাড়িটাকে চেক করে, এবং সে দেখতে পায় যে তার গাড়ির গ্লাসটা সত্যি সত্যি ভেঙে গিয়েছিল। তার মানে ব্রিজের উপর যে গাড়িটা তার পিছু করেছিল সেটা সত্যি। এরপর আমরা দেখি সঞ্জনা তার দোকানে যাওয়ার জন্য রেডি হয়,
এবং সে যখন তার গাড়িতে উঠতে যায়, তখন আমরা দেখি সানজানা একটু ভয় করছিল। আর যখন সে তার গাড়িতে বসে, তখন তার গাড়িটি আপনা আপনি স্টার্ট হয়ে চলতে শুরু করে দেয়। সানজানা অনেক চেষ্টা করে তার গাড়িটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু সে কিছুতেই সেটা কন্ট্রোল করতে পারে না। অনেকক্ষণ গাড়িটা সানজানাকে এদিক ওদিক ঘোরানোর পর গাড়িটা সানজানাকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে এসে দাঁড় করায়। আর একটু এদিক সেদিক হলেই তার গাড়িটা সোজা চলে যেত পাহাড়ের নিচে। সানজানা তাড়াতাড়ি করে তার গাড়ি থেকে বেরিয়ে পড়ে। এর পরের সিনে আমরা দেখি সানজানা একটি হসপিটালে, এবং সে তার বান্ধবী পূজার কথা মতো এই ডাক্তারের সাথে কথা বলতে এসেছে। আর এই ডাক্তারের নাম হচ্ছে আসিফ। আসিফ বলে, আমি আপনার সব রিপোর্ট চেক করেছি, সবকিছুই তো নর্মালি আছে। সানজানা ডাক্তারকে বলে, আজকে আমাকে আমার গাড়িতে মারার চেষ্টা করা হয়েছে। এটা শোনার পর আসিফ বলে, আপনার সাথে কে এমনটা করেছে? সানজানা উত্তর দেয়, আমি জানি না, কারণ আমি তাকে দেখতে পাই না। এবং সে এটাও বলে, গাড়ির পুরো কন্ট্রোল সেই অদৃশ্য জিনিসটার কাছে ছিল। এসব শোনার পর আসিফ বলে, এরকমটা কি প্রথমবারের মতো? সানজানা বলে, না, এর আগেও সে আমার সাথে বাজে কাজ করেছে। এটা শুনে আসিফ একটু অবাক হয়ে যায়, এবং আসিফ বলে, এসব আপনি কি বলছেন? সে আপনার সাথে অশ্লীল কাজ করলো আর আপনি তাকে দেখতেই পাননি, এটা কি করে হয়? সানজানা বলে, আমি জানি না সেটা কি, কারণ আমি তাকে দেখতে পাই না। আসিফ তাকে জিজ্ঞেস করে, আপনি কোনো ব্যথা অনুভব করেছেন? সানজানা বলে, হ্যাঁ, অবশ্যই সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। তবে সানজানার কাছে এসব কথা শুনে ডাক্তারের তেমন একটা বিশ্বাস হচ্ছিল না। তখন আসিফ সানজানাকে জিজ্ঞেস করে, আপনার বিয়ে হয়েছে কত বছর হয়, এবং আপনার স্বামী কোথায়? সানজানা তখন বলে, অনেক বছর হয়ে গেছে, আমাদের ডিভোর্স হয়েছে। তখন আসিফ বলে, ও আচ্ছা, বলেন তো, আপনাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আপনার সাথে কারো কি নতুন করে শারীরিক সম্পর্ক হয়েছে? এই কথা শুনে সানজানা অনেক রেগে যায়, এবং সে ডাক্তারকে বলে, এগুলোর সাথে এটার সম্পর্ক কি? তখন আসিফ তাকে সুন্দর একটা যুক্তি দেয়। সে বলে, সম্পর্ক অবশ্যই আছে, হতেও তো পারে আপনার সাথে যেসব হচ্ছে সেসব আপনার মনের ভিতর হচ্ছে, কারণ সায়েন্স কোনো ভূতের উপর বিশ্বাস করে না, সবই আমাদের হিউম্যান সাইকোলজির খেলা। তখন সানজানা আসিফকে বলে, কি বলতে চান আপনি? আমার সাথে যা ঘটেছে এসব কিছু আমার মনের ভুল? আপনি আমাকে এটা বলুন, আপনি কি কোনো ডাক্তার, না সাইকোলজিস্ট? তখন আসিফ বলে, হ্যাঁ, আমি একজন ডাক্তার এবং একজন সাইকোলজিস্টও। তখন আমরা সানজানাকে বলতে শুনি, সে বলে, তাহলে পূজা জেনে বুঝে আমাকে একজন পাগলের ডাক্তারের কাছে পাঠিয়েছে? তখন সানজানা আসিফকে বলে, শুনে রাখুন, আমি কোনো পাগল না, এসব কিছু আমার সাথে আসলেই ঘটেছে। এরপর সানজানা সেখান থেকে রেগে চলে যায়। তো এরপর রাতের বেলায় আমরা দেখতে পারি সানজানা তার বাড়িতে ফেরে, এবং সানজানার মেয়েরা তাকে বলে, মা, আজকে তুমি আমাদের সাথে শুবে। সানজানা বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এরপর সানজানা গোসল করার জন্য তার ওয়াশরুমে চলে যায়, এবং তখন আমরা দেখি সেই অদৃশ্য জিনিসটা সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। এরপর সানজানা হঠাৎ লক্ষ্য করে যে সেই জিনিসটা তার আশেপাশেই আছে। তখন সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন দেখা যায় তার দরজাটা আটকে গিয়েছে, সেটা আর খুলছে না। আর তখন সেই অদৃশ্য জিনিসটা সানজানার সাথে সেই খারাপ কাজ করতে আরম্ভ করে, এবং এভাবে অনেকক্ষণ যাওয়ার পর সেই অদৃশ্য জিনিসটা সানজানাকে ছেড়ে দেয়। এবং আমরা দেখতে পাই সানজানা অনেক ক্লান্ত হয়ে ফ্লোরে পড়ে যায়। এর পরের দিন সকালে সানজানা সেই ডাক্তার আসিফের কাছে আসে, এবং তার সাথে যেটা রাতে ঘটেছে সেটা ডাক্তার আসিফকে সে দেখায়। এসব দেখে আসিফ একটু ঘাবড়ে যায়। তখন সানজানা বলে, দেখুন, এসব যদি আমার মনের ভুল হয়, এই দাগগুলো কোথা থেকে এলো? তখন আসিফ বলে, দেখেন, এটা না যে আমি আপনার কথা বিশ্বাস করছি না, কিন্তু আমি এটাও বলতে পারছি না যে এগুলো কোনো ভূত করেছে। তখন সানজানা বলে, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম, এখন রাত হয়ে গিয়েছে, আমাকে আমার বাড়িতে যেতে হবে। এটা বলে সানজানা তার ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, এবং আমরা দেখি সানজানা তার গাড়িটা সাথে নিয়ে আসেনি, তাই সে বাইরে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এদিকে আসিফ তার ডিউটি শেষ করে বাড়িতে যাওয়ার জন্য হসপিটাল থেকে বেরিয়ে পড়ছিল। তখন সে রাস্তায় সানজানাকে দেখতে পায়, এবং সে তার গাড়িটা সেখানে থামিয়ে সানজানাকে বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে চলুন, আমি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে যাচ্ছি। সানজানা অবশ্য যেতে চাইছিল না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। তো এরপর তারা সানজানাদের বাড়িতে পৌঁছায়। সানজানা আসিফকে তার পুরো বাড়িটি ঘুরিয়ে দেখায়, এবং সে সেই সব বিষয় কথা বলতে থাকে। তো এরপর আসিফ চলে যাওয়ার সময় সানজানাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাহায্যের জন্য যে কোনো সময় এগিয়ে আসব। আর আমি এটাও চেষ্টা করছি যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এই বলে আসিফ সেখান থেকে চলে যায়। এরপর আমরা পরের দিন সকালে দেখতে পাই সবাই যখন সকালে নাস্তা করার জন্য রেডি হচ্ছিল,
তখন আচমকা সেই অদৃশ্য জিনিসটা সবার সামনেই সানজানার উপর অ্যাটাক করে বসে। আর ভিকি সানজানাকে বাঁচাতে গেলে তাকেও ধাক্কা দিয়ে জানালার বাইরে ফেলে দেয় এবং ভিকি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর এদিকে সেই অদৃশ্য জিনিসটা আবারও সানজানার সাথে সেই অশ্লীল কাজ করতে শুরু করে দেয়, তাও আবার তার বাচ্চাদের সামনে। এক পর্যায়ে সানজানা বেহুশ হয়ে ফ্লোরে লুটে পড়ে, আর তার বাচ্চারা তার মায়ের এই অবস্থা দেখে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা ভিকিকে হসপিটালে দেখতে পাই। আসলে সে তার হাতের মধ্যে ব্যথা পেয়েছিল এবং ডাক্তাররা তার ট্রিটমেন্ট করে। এরপর দৃশ্য পরিবর্তন করে আমরা আবার রাতে দেখতে পাই সানজানা তার নিজের রুমে শুয়েছিল। তখন আবারও সেই অদৃশ্য জিনিসটা হাজির হয় এবং সানজানা ঘুমিয়ে থাকার কারণে সেই অদৃশ্য জিনিসটা সানজানার উপর আচমকা অ্যাটাক না করে নর্মালি তার সাথে সেই কাজ করার চেষ্টা করে। আমরা দেখতে পাই সানজানা ঘুমিয়ে থাকার কারণে সে সেটাকে নর্মালি নেয়। দেখে বোঝা যাচ্ছিল সানজানা এতে অন্যরকম অনুভূতি ফিল করছে। এরপর হঠাৎ তার ঘুম ভেঙে যায়, আর তখন সানজানার নিজের উপর অনেক ঘৃণা হচ্ছিল। সে এটা ভাবছিল যে কিছুক্ষণের জন্য ওই জিনিসটার বশে চলে গিয়েছিল। এরপর সানজানা রেগে মেগে তার রুমের সব জিনিস ভাঙতে শুরু করে। এরপর সিন কাট করে আমাদেরকে দেখানো হয় সানজানা তার সেই বান্ধবী পূজার কাছে গেছে এবং গিয়ে সে পূজাকে বলতে থাকে, পূজা, কেউ আমার হেল্প করতে পারছে না। তোমাকে যখন আমি বিষয়টা জানালাম তুমিও ভাবলে যে আমি পাগল হয়ে গেছি। তখন পূজা আর পূজার হাজবেন্ড কোথাও একটা যাওয়ার জন্য বের হচ্ছিল। তখন পূজা সানজানাকে বলে, তুমি একটু বসো, আমি কিছু জিনিস গাড়িতে রেখে আসতেছি, আর তুমি এখান থেকে কোথাও যাবে না। এরপর আমরা দেখি পূজারা যখন বাইরে আসে তখন তার বাড়ির ভেতরে সানজানার সাথে সেই আজব ঘটনাগুলো ঘটতে শুরু হয় এবং পূজাদের পুরো বাড়িটা ভাঙতে শুরু করে। আর পূজার হাজবেন্ড ছিল একটু উদ্ভট টাইপের। সে তো সানজানাকে অনেক কথা শোনায় এবং সানজানাকে তার বাড়ি থেকে চলে যেতে বলে। এরপর সানজানা তার দোকানে এসে সেই সব বিষয় নিয়ে মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই তার কাছে সেই কাস্টমার দুজন চলে আসে। মনে আছে তো, ওই যে শুরুতেই একজন বৃদ্ধা মহিলা সানজানাকে যে একটা ব্যাসলাইট দিয়েছিল, আর যারা সেটা কিনে নিয়ে গিয়েছিল তারাই। এরা এসে কান্না করতে করতে সানজানাকে বলে, তোমার জিনিস তোমার কাছেই রাখো। তুমি জানো, যেদিন থেকে এই ব্যাসলাইটটা আমরা তোমার কাছ থেকে কিনে নিয়ে গিয়েছিলাম সেদিন থেকে একজন বৃদ্ধা মহিলা আমাদের সামনে সব সময় চলে আসতো। আমরা যেখানেই যাই সেখানেই সেই বৃদ্ধা মহিলাটাকে দেখতে পাই এবং সেই মহিলাটা বলছিল এটা নাকি আমাদের জন্য না, আমরা যেখান থেকে কিনে নিয়ে এসেছি সেখানেই যেন আমরা এটা ফেরত দিয়ে দেই। এই নাও তোমার জিনিস, তোমার কাছে রাখো, আমাদের টাকাও ফেরত দিতে হবে না। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর সানজানা রাতে যখন তার বাড়িতে ফেরে তখন সেই অদৃশ্য জিনিসটা আবার সানজানাকে ডিস্টার্ব করতে শুরু করে। তখন সানজানা বুদ্ধি করে সেই ব্যাসলাইটটা নিয়ে চারদিকে দেখাতে থাকে। সে এটা চেক করছিল যে ব্যাসলাইটের সাথে এগুলোর কোনো কানেকশন আছে কিনা। আর তখন সে দেখতে পায় ব্যাসলাইটটা তার কাছে থাকার কারণে সেই অদৃশ্য জিনিসটা তার কাছে আসতে পারছে না। তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা তো করছে কিন্তু সানজানাকে ছুটে পাচ্ছে না। যখন সেই অদৃশ্য জিনিসটা সানজানাকে কিছু করতে পারে না তখন উপরে সানজানার বাচ্চাদের উপর অ্যাটাক করে দেয়। এরপর সানজানা তার বাচ্চাদের বাঁচানোর জন্য একটি কুড়াল তার হাতে করে নিয়ে উপরের রুমে তার বাচ্চাদের কাছে যায়, কিন্তু সেই রুমের দরজাটা ভেতর থেকে লক করা ছিল। তখন সানজানা কুড়াল দিয়ে সেই দরজাটা ভাঙা শুরু করে দেয়। অনেক চেষ্টার পর এক পর্যায়ে সে দরজাটা ভাঙতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে সানজানার সেই ছোট মেয়ে মিশাকে সেই অদৃশ্য জিনিসটা হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। সানজানা অনেক কষ্টে কোনোভাবে তার বড় মেয়েটাকে বাঁচিয়ে নেয় এবং তার মেয়েকে নিয়ে সানজানা সেখান থেকে পালাতে শুরু করে। যখন তারা বাইরে আসে তখন তারা দেখতে পায় ডাক্তার আসিফ তাদের বাড়িতে আসছে। ডাক্তার আসিফ মূলত সানজানাকে সাহায্য করার জন্য তার সাথে একজন প্যারাসাইকোলজিস্ট মানে একজন তান্ত্রিককে নিয়ে এসেছে। ইনি হচ্ছেন সেই তান্ত্রিক। এদিকে সানজানা তার ছোট মেয়ের জন্য অনেক কান্নাকাটি করছিল। তখন সেই তান্ত্রিক সানজানাকে বলে, তুমি চিন্তা করো না, আমরা এসে পড়েছি, আমরা তোমার মেয়েকে খুঁজে বের করব। এরপর বাড়িটা পর্যবেক্ষণ করার জন্য তাদের সবাইকে নিয়ে তাদের বাড়ির ভিতরে যায়। এরপর তান্ত্রিক কিছু মন্ত্র পড়তে শুরু করে এবং সে বলতে থাকে এই বাড়িতে একটা ভয়ানক আত্মা ঢুকে পড়েছে এবং সে এটাও বলে সে জানে যে সানজানা ছোট মেয়েটাকে সেই আত্মা কোথায় নিয়ে গেছে। এবং তান্ত্রিক সানজানাকে বলে, চিন্তা করো না, তোমার মেয়ে এখনো বেঁচে আছে, সে তার কিছুই করতে পারবে না, কিন্তু তোমার মেয়েকে ফিরে পেতে হলে তোমাকে সেই অশুভ আত্মার সাথে লড়াই করতে হবে এবং যেভাবেই হোক তোমাকে তাকে পরাজিত করতে হবে। তান্ত্রিকের কথা শুনে সানজানা একটু সাহস পায়। সে বলে, আমি লড়াই করতে প্রস্তুত। সে এটাও বলে, যতক্ষণ পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে লড়ে যাব, যে কোনো মূল্যেই আমি আমার মেয়েকে বাঁচাবই। এরপর তান্ত্রিক তাদের সবাইকে বাড়ির বাইরে সেই জায়গাটাতে নিয়ে আসে যেখানে বজ্রপাত হওয়ার কারণে গ্রামের মানুষেরা পুজো করছিল। সেই জায়গায়
তারপর সেই জায়গায় এসে তান্ত্রিক কিছু মন্ত্র পড়তে শুরু করে এবং সে অতীতের কিছু কাহিনী দেখতে পায়। সে দেখে অনেকগুলো লোক তাদেরই একজন লোককে পাগলের মতো তাড়া করছে এবং সেই মানুষগুলো তাকে ধরে জ্বলন্ত আগুনের ভেতর ফেলে দেয় এবং তাকে জানে মেরে ফেলে। এরপর তান্ত্রিক আসিফকে বলে, তুমি এই জায়গাটাতে খোদাই করো, এখানেই সানজানার মেয়েকে পাওয়া যাবে, আর ওই অশুভ আত্মাও এখান থেকে এসেছে। তখন সানজানা তান্ত্রিকের কাছে জানতে চায় কি আছে এখানে। তখন আমরা তান্ত্রিককে বলতে শুনি, সে বলে অনেক বছর পুরনো একটি গুহা। তিনি আরো বলে এই গুহায় তখনকার সময় আদিবাসীরা তাদের কোনো লোক যদি অপরাধ করত তাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলতো। মানে যারা সমাজের সবচেয়ে নোংরা কাজ করত, যেমন কোনো মেয়েকে রেপ করা, চুরি করা, ডাকাতি করা ইত্যাদি। এমন কাজ করলে তাদেরকে এখানে এনে এই শাস্তি দিত। জানি না তারা এই গুহায় এভাবে কতজনকে মেরেছে, আর এরকম কত আত্মা যে এর মাঝে দাফন হয়ে আছে। ওই রাতে এখানে বজ্রপাত হওয়ার ফলেই একটি আত্মা এখান থেকে বেরিয়ে আসে, আর যত সম্ভব সেই আত্মা কোনো মেয়েকে রেপ করেছিল, যার কারণেই তাকে এখানে আগুনে পুড়িয়ে মেরে ফেলছে। এরপর যখন সেই আত্মা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে, তখন তার নজর সানজানার দিকে যায়। তার এত বছর ধরে দাফন হওয়া মনের পিপাসা জেগে উঠেছে, তাই তো সে দিনের পর দিন সানজানার উপর এরকম জঘন্যতম কাজ করেই চলেছে। এদিকে ডাক্তার আসিফের যখন মাটি খোঁড়া শেষ হয়ে যায়, তখন দেখা যায় ঢাকনার মতো কিছু একটা দিয়ে গুহার মুখটা বন্ধ করা। যখন সেটা খোলা হয়, তখন হঠাৎ গুহার ভেতর একটা ব্লাস্ট হয় এবং ডাক্তার আসিফ দূরে গিয়ে ছিটকে পড়ে এবং তিনি বেহুশ হয়ে যায়। এবং আমরা দেখতে পারি সেই গুহার ভেতরে অনেকগুলো মানুষের কঙ্কাল পড়ে আছে। এসব দেখার পর তান্ত্রিক তার মন্ত্র পাঠ করতে শুরু করে দেয়, কিন্তু সেই অশুভ আত্মাটা এতটাই শক্তিশালী ছিল যে তান্ত্রিকের কোনো মন্ত্রই তাকে কিছুই করতে পারছিল না। উল্টো সে তান্ত্রিকের উপর হামলা করে দেয়। এমন পর্যায়ে সেই অশুভ আত্মাটা সেই তান্ত্রিককে মেরেই ফেলে। তখন সানজানা তার মেয়েকে বাঁচানোর জন্য সে ছাড়া তার আর কোনো অপশন নেই, তাই সে সাহস করে সেই গুহার ভিতর নেমে পড়ে। সানজানা ভিতরে ঢুকে তার মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে গুহার আরো ভিতরের দিকে যেতে থাকে। আর তখনই সেই অশুভ আত্মাটা একটি ভয়ানক রূপ নিয়ে সানজানার সামনে উপস্থিত হয়। এরপর সানজানার উপর হামলা করতেই যাবে, তখন সানজানা তার হাতে থাকা সেই ব্যাসলাইটটা সেই আত্মার দিকে ছুঁড়ে মারে, আর সেটা গিয়ে সেই আত্মার গায়ে গেঁথে যায়। আর সেখানে আবারও একটি ব্লাস্ট হয় এবং আত্মাটা সেখান থেকে উধাও হয়ে যায়, মানে সে চিরতরের জন্য উধাও হয়ে যায়। এবং এরপর সানজানা সেখানে তার মেয়েকেও খুঁজে পায়। এরপর সিন কাট করা হয়। আমরা দেখি এত কিছু হয়ে যাওয়ার পর সানজানা এই বাড়িটাও ছেড়ে দেয় এবং তারা সবাই মিলে আর এক জায়গায় চলে যায়। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।